মুঘল সম্রাট জাহাঙ্গীর কোনায় কোনায় লুকিয়ে থাকা কাশ্মীরের অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি কাশ্মীরকে পৃথিবীর বুকে থাকা এক টুকরো স্বর্গ বা জান্নাত বলে উল্লেখ করেছিলেন। কাশ্মীর সম্পর্কে নির্দেশিত এই উক্তিটি নিতান্তই অতিরঞ্জিত নয়। সমগ্র কাশ্মীরের পলকে পলকে লুকিয়ে থাকা এই সৌন্দর্যকে স্বচক্ষে দেখতে তাই আমরা এবছর এপ্রিলে রওনা দিয়েছিলাম কাশ্মীরের পথে। তার ভিডিওর কিছু অংশ আপনারা দেখেছেনই। আজকের ভিডিওতে আমি দেখাবো কাশ্মীর ভ্রমণের দিনগুলোতে কিভাবে একটা দিন আমরা সমগ্র শ্রীনগর বা তার আশেপাশের সমস্ত দর্শনীয় স্থান ঘুরে দেখেছিলাম। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আনন্দের ছলে আপনারা আমাদের সাথে কাশ্মীরটিও আরও একবার ঘুরে আসতে পারবেন। গুড মর্নিং সবাইকে। আমরা এখন শ্রীনগরে। আজ 8 এপ্রিল আর আজকে আমরা শ্রীনগর ঘুরে দেখব। গোটা শ্রীনগরের কি দর্শনীয় জায়গা আছে, কি মন্দির রয়েছে, সেই সব কিছু আমরা ঘুরে দেখব। আজ আমরা চলেছি শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা যে গাড়িটাতে এসেছিলাম সেই গাড়িটা করে শঙ্করাচার্য মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার পিছনে নামলাম। আর এই 2 কিলোমিটার আমাদের হেঁটেই যেতে হবে, বা আপনারা চাইলে অটো করেও যেতে পারেন। অটো কিন্তু বেশি দূর নিয়ে যাবে না, কিছু দূর গিয়েই নামিয়ে দেবে, তারপর আপনাদেরকে হেঁটেই শঙ্করাচার্য মন্দিরে উঠতে হবে। এই যে আমরা শঙ্করাচার্য মন্দিরের একদম সামনের গেটে পৌঁছে গেছি। এখান থেকেই আমাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। বহু মানুষ একসাথে ঠাকুরের গান গাইতে গাইতে উঠছে। প্রথমে আমরাও ভেবেছিলাম হয়তো এতটা উঁচু রাস্তা পারবো না, কিন্তু বিশ্বাস করবেন না, সকলে মিলে একসাথে আনন্দ করতে করতে বাবা ভোলেনাথের নাম নিয়ে উঠেই পড়লাম। আমরা অবশেষে সিঁড়ি বেয়ে উঠলাম শঙ্করাচার্য মন্দিরে। কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত শঙ্করাচার্য মন্দিরটি মূলত একটি শিব মন্দির, যেটি সমতল থেকে প্রায় 1000 ফুট বা 300 মিটার উচ্চতায় অবস্থিত। এই শঙ্করাচার্য মন্দিরটি মূলত 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। আদি শঙ্কর এই মন্দিরে পরিভ্রমণ ও দীর্ঘকাল উপাসনা করেন। সেই থেকেই এই শিব মন্দিরটি শঙ্করাচার্য মন্দির হিসাবে পরিচিতি পায়। তবে বর্তমানে যে মন্দির ভবনটা আমরা দেখছি সেটা মূলত খ্রিস্টীয় 9ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। এই মন্দিরটিকে বৌদ্ধরাও খুব পবিত্র মন্দির বলে মনে করেন। কথিত আছে প্রায় 2500 বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্কর এই মন্দিরে একটি শিবলিঙ্গও প্রতিষ্ঠা করেন। তখন থেকে এটি হিন্দু মন্দির হিসাবে পরিচিতি পায়। শঙ্করাচার্য মন্দিরের ভিতরে ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই ওখানে আমি ফটোগ্রাফি করতে পারিনি। কিন্তু আদি শঙ্কর এই স্থানে উপাসনা করেছিলেন। এখানে ফটোগ্রাফি নিয়ে নিষেধাজ্ঞা না থাকায় আমি এখানে ফটোগ্রাফি করলাম। এরপর আমরা শঙ্করাচার্য মন্দির থেকে বেরিয়ে যাব টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। আমরা এবার গাড়ি নিয়ে পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেনে, কিন্তু ঢোকার মুখেই দেখলাম এরকম একটি হ্যান্ডক্রাফটের ফেস্টিভ্যাল চলছে এখানে। কাশ্মীরি হাতের কাজগুলো কি অপূর্ব সুন্দর দেখুন, এইগুলো থেকে চোখই ফেরানো যাচ্ছিল না। আর আমরা যেতেই শুনছিলাম যে কাশ্মীরের লোকেরা এই সব কাজগুলো করে বিশেষত শীতকালের দিনে, যখন ডাল লেক পুরোপুরি ফ্রিজ হয়ে যায়, তখন এখানকার সাধারণ মানুষ বা যারা শিকারা রাইড করে তারা সংসার যাপন করে, তারা কিন্তু এখানে সেই সময় এই সকল কাশ্মীরি কাজ করেই নিজেদের জীবিকা নির্বাহ করে এবং সেটি মার্কেটে বিক্রি করে তখন সেখান থেকে আয় করে। আর বলতে বলতেই আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনের একদম কাছে। দেখুন টিউলিপ গার্ডেনে ঢোকার আগেই কত ধরনের ফুল ফুটেছে। আর আমরা টিউলিপ গার্ডেনের এখানে গেটে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা টিকিট কাটবো। টিকিট ভাড়া পড়বে জনপ্রতি 75 টাকা করে, বাচ্চাদের ক্ষেত্রে 30 টাকা। আমরা এবার ঢুকলাম টিউলিপ গার্ডেনে। ও মাই গড, টিউলিপ গার্ডেনে ঢুকেই আমাদের মুখের অবস্থা ঠিক এরকমই হয়েছিল। এত ফুল একসাথে আমি হয়তো আমার জীবনে কখনো দেখিনি। দূরে পাহাড় আর তারপর এক মাঠ টিউলিপ ফুল, যেন প্রকৃতি আমাকেই পুরোটা উপহার হিসেবে দিয়েছিল।
আমার কাছে কাশ্মীরের টিউলিপ গার্ডেন বললেই চোখের সামনে ভেসে ওঠে অমিতাভ বচ্চন আর রেখার সিলসিলা ছবির দৃশ্য। মাঠের পর মাঠ জুড়ে ফুটে উঠেছে লাল, হলুদ, সাদা টিউলিপ। কাশ্মীরের এই টিউলিপ ফুলের বাগান, বর্তমানে এই বাগানটির নাম অবশ্য ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। যদিও কাশ্মীরিদের কাছে আজও এটি সিরাজ বাগ নামেই বেশি পরিচিত। জম্মু কাশ্মীরের এই টিউলিপ ফেস্টিভ্যাল চলে 23শে মার্চ থেকে 20শে এপ্রিল পর্যন্ত। এই বছর কাশ্মীরের বুকে যেভাবে বসন্ত এসছে সেইভাবেই টিউলিপ ফেস্টিভ্যালের এই তারিখটি নির্ধারিত হয়েছে। কোনো সময় এই তারিখের পরিবর্তনও কিছু ঘটতে পারে। শীত কাটিয়ে বসন্ত যখন ছড়িয়ে পড়ে সমগ্র কাশ্মীর উপত্যকায়, তখন এই টিউলিপ গার্ডেন পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেয়া হয়। এবছর প্রায় 68টি প্রজাতির 15 লক্ষ টিউলিপের সমারোহ দেখা গেছে এই টিউলিপ গার্ডেনে। দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি হলো শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালা। সেই পর্বতের পাদদেশে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ ফুলের বাগানে আজ আমরা দাঁড়িয়েছিলাম। এই কথা ভাবলেই শরীরের মধ্যে শিহরণ খেলে যাচ্ছিল। টিউলিপ ছাড়াও এখানে দেখা যায় হায়াসিন্থ, ড্যাফোডিল, রানানকুলাস, মুস্কারি ও সাইক্লোক্যামেনের মতো প্রায় 46টি প্রজাতির ফুল। এই ফুলের বেশিরভাগই আসে হল্যান্ড থেকে আমদানি করা। কাশ্মীরের এই টিউলিপ গার্ডেনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি এখানকার পর্যটকদের প্রায় 60 থেকে 70% মানুষ হচ্ছে বাঙালি। চারিদিকে শুধুমাত্র আমরা বাংলাতেই কথা শুনতে পাচ্ছিলাম। শুনে মনে হচ্ছিল আমরা কাশ্মীর নয়, যেন পশ্চিমবঙ্গেই দাঁড়িয়ে আছি। নমস্কার, আমরা এখন টিউলিপ গার্ডেনে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকটা ভীষণ সুন্দর, পুরো ফুলে ভর্তি, আর চেরি ব্লসম হয়ে রয়েছে। নিচে টিউলিপ, আকাশে পুরো মানে আকাশটা পুরো নীল, আর ওপরে পাহাড়। দারুণ লাগছে পরিবেশ, সবাই ভীষণ আনন্দ করছে। আমার বন্ধুরা আছে এখানে। কালকে পুরো সাদা চাদর ছিল, আজকে বিভিন্ন রঙের চাদর আছে। কালকে রোদ চাইছিলাম, রোদ পাইনি, ঠান্ডায় কাঁপছিলাম। আজকে রোদে পুড়ছি, ট্যান পড়ছে। এটা নিয়ে আমি ভীষণ চিন্তিত। কাশ্মীর থেকে সানস্ক্রিন কিনে নিয়ে যেতেই হবে পাক্কা। আর বলো কিরকম লাগছে জায়গাটা? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, কোনো ডাউটই নেই। মানে সত্যি যদি জান্নাত কিছু হয় সেটা কাশ্মীর। আর আসতে হলে এনি টাইম ভিজিট করুন। আর যদি আসেন এপ্রিলে তাহলে সবকিছুই পাবেন, ফুলও পাবেন, আকাশ পরিষ্কার পাবেন, ওপরে বরফ পাবেন, সবকিছুই একসাথে পাবেন। খুব সুন্দর লাগবে। যদিও এই বছরটা ভীষণ আনফরচুনেট, জানুয়ারি ফেব্রুয়ারিতে স্নোফল হয়ে যায়, এটা একটু লেট হয়েছে। তো আমরা ফরচুনেট হলেও প্লেসের জন্য এটা আনফরচুনেট থিং ছিল। বাট ঠিক আছে, আমরা এনজয় করছি, ভীষণ এনজয় করছি। কাশ্মীরের এই টিউলিপ গার্ডেনে ঘোরার জন্য আপনাদের হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। আমরা প্রায় 11টার মধ্যে এই টিউলিপ গার্ডেনে ঢুকে পড়েছিলাম, কিন্তু আমাদের ঘুরে শেষই হচ্ছিল না। আমরা বেশ বসে ঘুরে নিজেদেরকে রেস্ট দিয়ে প্রকৃতিটাকে উপভোগ করতে করতে টিউলিপ গার্ডেনের এই টিউলিপ ফেস্টিভ্যাল এনজয় করছিলাম। আর সত্যি এইখানে এলে মানুষের বয়স বলে কিছু বোঝা যায় না। বহু বয়স্ক মানুষ আছে যারা আমাদের থেকেও বেশি, তাদের উত্তেজনা, আমাদের থেকেও বেশি আনন্দ হচ্ছিল। তারা নিজেরাও রিলস বানাচ্ছিল। আর জানেন, এখানে রিলস বানানোর জন্য প্রচুর ক্যামেরাম্যান আছে যারা আপনাদেরকে কিছু টাকার বিনিময়ে রিলস বানিয়ে দেয়। কিন্তু আপনারা কাশ্মীরে এলে সব সময় বার্গেনিং আপনাদের করে নিতেই হবে, কারণ এখানে প্রচুর জিনিসের দাম বলে এরা পর্যটক দেখলেই। তো আমরা এখানে রিলস বানাতে প্রায় 800 টাকায় 2টো রিলস বলছিল। তো আমরা মোটামুটিভাবে রাজি করিয়ে নিয়েছিলাম 500 টাকায়, কিন্তু আমরা শেষ পর্যন্ত রিলসটা বানাইনি, কারণ সেই দাদার ফোনের কোয়ালিটি মোটেই ভালো ছিল না। তো সেইভাবেই দেখে রিলস বানাতে হবে, কারণ এক্ষেত্রে আপনারা প্রচুর অপশনস পেয়ে যাবেন।
বলতে বলতে আমরা টিউলিপ গার্ডেনের একদম পেছনের দিকটাতে চলে এসেছিলাম, যেখানে প্রায় ফাঁকাই ছিল। বিশ্বাস করবেন না, এই টিউলিপ গার্ডেনটা কিন্তু সবাই একবারে ঘুরে কভার করতে পারবেন না, কারণ এতটাই বড় ছিল। আর এখানটা এতই ফাঁকা ছিল, জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগছিল। আপনারা নিজেরাই দেখুন, এটি কি স্বর্গের থেকে কিছুটা কম এই জায়গাটা? সত্যি আমাদের বিদেশ ভ্রমণ করার কি দরকার, যেখানে ভারতবর্ষের বুকেই আমরা এত সুন্দর একটা জায়গা পাবো। আমি তো নিজেকে ভারতবাসী বলে গর্ববোধ করছিলাম। বিশ্বাস করবেন না, জায়গাটা এতটাই সুন্দর, মনোমুগ্ধকর ছিল। আমাদের 3 ঘন্টা সময় যে কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আর সাথে তো আমরা প্রচুর আনন্দ, প্রচুর মজা করেছিলাম আমি আর আমার বন্ধুরা মিলে। সত্যি কাশ্মীর সিরিজের এই টিউলিপ গার্ডেন সারা জীবন মনে স্মরণীয় হয়ে থাকারই মতো ছিল। শেষ পর্যন্ত আমাদেরকে 3 ঘন্টা ওখানে সময় কাটিয়ে উপায় না থাকলেও, ইচ্ছে তো করছিল না একদমই, কিন্তু উপায় ছিল না, কারণ অন্যান্য স্পট ঘুরতে হবে। সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম অন্য স্পটের উদ্দেশ্যে। আমরা এখান থেকে টিউলিপ গার্ডেনের বাইরে থেকেই একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। অটো করে আমরা চশমে শাহী এবং পরিমহল দেখতে চলে গেলাম। এটি জাবারওয়ান পর্বতের উপরের দিকে অবস্থিত। তো আমরা এখন এসে পৌঁছালাম পরিমহলে। কাশ্মীরের জাবারওয়ান পর্বতশ্রেণীর শীর্ষে অবস্থিত পরিমহল শাহজাহানের আমলে নির্মিত ইসলামীয় ও মুঘল স্থাপত্যশৈলীর সংমিশ্রণে তৈরি এক জীবন্ত উদাহরণ, যা কাশ্মীরের বুকে আজও দাঁড়িয়ে আছে। 16শো শতকের মাঝামাঝি সময় মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকো এই 7টি বারান্দা বিশিষ্ট কাঠামো তৈরি করে দিয়েছিলেন। এখানে ঢুকতে আমাদের এন্ট্রি ফিস নিয়েছিল 20 টাকা। এই অঞ্চলটি জাবারওয়ান পর্বতের একদম শীর্ষে অবস্থান করায় এর উচ্চতা এবং মনোরম পরিবেশের জন্য দারা শিকো এটিকে জ্যোতিষবিদ্যা চর্চার একটি কেন্দ্রে পরিণত করেন। এই হলো পুরোপুরি পরিমহলের বাইরের দৃশ্য। আর এখান থেকে ভিউ পয়েন্টটাও ভীষণ সুন্দরভাবে দেখা যায়, কারণ এখান থেকে সম্পূর্ণ ডাল লেক এবং দূর থেকে যে টিউলিপ গার্ডেনে আমরা এতক্ষণ কাটিয়ে এলাম, সেই টিউলিপ গার্ডেনও কিন্তু এই ওপর থেকে দেখা যায়। সত্যি ওপর থেকে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, খুবই মনোমুগ্ধকর। এরপর আমরা পরিমহল থেকে বেরিয়ে কিছুটা এগিয়েই চলে এলাম চশমে শাহী। চশমে শাহী আরও একটি কাশ্মীরের বাগান, যেটি মূলত বসন্তকালের এই দিনগুলোতেই খুবই সুন্দর হয়ে ওঠে। 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের নির্দেশে মুঘল গভর্নর আলী মর্দান কাশ্মীরের জাবারওয়ান পর্বতের রেঞ্জে অবস্থিত বসন্ত প্রকৃতির মাঝে এই চশমে শাহী বাগানটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে সম্রাট তার প্রিয় পুত্র দারা শিকোকে তা উপহার দিয়েছিলেন। খুব ভালো করে দেখলে বোঝা যায় বাগানটির নির্মাণশৈলী এবং নকশাটি একদম পারস্য দেশের বাগানের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এবং এটি একটি তাজা জলের ঝর্ণা চারিপাশে নির্মিত। এই ঝর্ণাটির জল কিন্তু খুবই শুদ্ধ। আর দেখুন, এই ঝর্ণাটি নিয়েই কিন্তু চশমে শাহী গড়ে উঠেছে। আর এই ঝর্ণার জলের বেশ কিছু ঔষধি গুণ আজও বর্তমান রয়েছে বলে শোনা যায় জওহরলাল নেহরু চশমে শাহীর এই ঝর্ণার জল পানের জন্য দিল্লি অবধি নিয়ে গিয়েছিলেন। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপর আমরা গেলাম মুঘল গার্ডেন বা নিশাদবাগ দেখতে। নিশাদবাগ হলো শ্রীনগরের ডাল লেকের পূর্ব দিকে নির্মিত একটি ছাদযুক্ত মুঘল বাগান। এটি কাশ্মীর উপত্যকার দ্বিতীয় বৃহত্তম মুঘল বাগান। আকারে সবচেয়ে বড় মুঘল বাগানটি হলো শালিমার বাগ, যেটিও ডাল লেকের তীরেই অবস্থিত। নিশাদবাগ হলো একটি উর্দু শব্দ, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় আনন্দের বাগান। নিশাদবাগ থেকে
তুষার ঢাকা পীরপাঞ্জাল হিমালয়ের নিচে অবস্থিত ডাল লেকের এক দুর্দান্ত দৃশ্য দেখা যায়। এই উপত্যকা বাগানটি 1633 খ্রিস্টাব্দে নূরজাহানের বড় ভাই আসিফ খান দ্বারা ডিজাইন হয়েছিল এবং সেটি তার আমলেই নির্মিত হয়েছিল। জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত এই নিশাত বাগ কিন্তু সত্যিই একটি বিশাল বড় উদ্যান, যেখানে বহু মানুষ ভিজিট করেন। ওই যে দূরে আমার দুই বন্ধু হেঁটে আসছে, ওরা বাগানেরই ওই দিকটাতে গিয়েছিল হাঁটতে হাঁটতে। আর সত্যি এত সুন্দর বাগানের চারপাশটা লাগছিল। এখানেও কিন্তু ঝর্ণার জলটিও ভীষণ সুন্দর আর শুদ্ধ। এই ঝর্ণার জল প্রায় জাবারওয়ান পর্বতের উপরের কোনো একটা ঝর্ণা থেকে এসে এই জলটা কিন্তু ডাল লেকেই এসে মিশছে। দেখুন কত স্পিডে আর প্রচুর পরিমাণে জল কিন্তু আসছে, যেটি থেকে গোটা নিশাতবাগেই জল সরবরাহ করা হয়ে থাকে। এই নিশাতবাগের বাগানগুলি থেকে যে বাগানে যে সমস্ত জল দেয়া হয় তা সম্ভবত এই ঝর্ণার জলই ব্যবহার করা হয়। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর লোমশ কুকুর, কত পায়রা, তারা জলের মধ্যে খেলা করছে। আর এই যে দেখুন, এইখান থেকে সোজা দূরে চোখ দিলেই কিন্তু ডাল লেকটা স্পষ্টভাবে দেখা যায়, আর দূরে পাহাড়। কেমন কুলফি? দারুণ, খুব ভালো কুলফি না? কেশর টেশর দেওয়া। এই যে নিশাতবাগ থেকে বেরিয়েই দেখা যাচ্ছে আই লাভ শ্রীনগর। সত্যি শ্রীনগর ভালোবাসারই মতো জায়গা একটি। আর আমরা এবার চলে এলাম হজরতবাল মসজিদে, যেটি কাশ্মীরের শ্রীনগরের বুকে অবস্থিত মুসলিমদের অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় স্থান, যেখানে ধারণা করা হয় এখানে হজরত মোহাম্মদের মাথার চুল এই অঞ্চলে রাখা আছে। সেই থেকেই এই মসজিদটির নাম হজরতবাল। এটি ডাল লেকের একদম তীরে অবস্থিত একটি মসজিদ। আর বিশ্বাস করবেন না, আমরা যখন মসজিদে গেলাম তখন কিন্তু সবে আজান দেওয়া হয়েছে, আর সেদিনই কিন্তু ছিল ঈদের আগে শেষ আজান। তাই আমরা হয়তো মসজিদের ভেতরে প্রবেশ করতে পারলাম না, কিন্তু বাইরে থেকে মসজিদ চত্বরটা সত্যিই ভীষণ সুন্দর লাগছিল। এরপর আমরা চলে এলাম ডাল লেকে শিকারা রাইড করতে, যেটি আমাদের কাছে বহু প্রতীক্ষিত একটি দ্রষ্টব্য। তখন সবে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আর আমরা ডাল লেকে উঠলাম শিকারা রাইড করতে, কারণ এই ডাল লেকে শিকারা রাইড থেকে সূর্যাস্ত দেখার ইচ্ছা আমাদের সকলের। ডাল লেকের এই শিকারা রাইডে আমাদের জনপ্রতি 300 টাকা করে লাগলো। আমরা 4 জনে একটি শিকারা ভাড়া করেছিলাম, যেখানে আমাদের টোটাল লাগলো 1200 টাকা। শিকারাতে উঠে আমার সত্যি প্রথমে ভীষণ ভয় লাগছিল। আর দেখুন সবাই মিলে আমরা একসাথে শিকারা রাইড করছি। এখানে কাশ্মীরি কাওয়া বিক্রি হচ্ছিল, যেটির দাম নিচ্ছিল 50 টাকা করে। সাধারণত কাশ্মীরে কাওয়া 30 টাকা করেই বিক্রি হয়, কিন্তু যেহেতু এরা ডাল লেকের উপরে ফ্লোটিং যেহেতু বিক্রি করছে, সেই কারণে এই কাওয়াগুলোর দাম নিচ্ছিল 50 টাকা করে। ডাল লেকের ওপর থেকে সূর্যাস্ত দেখার জন্য এই সময় বহু মানুষ শিকারা রাইডে বের হয়েছে। আর এই সময় দেখুন ডাল লেকের জলটা, আর একটু যখন যাব তখন আপনারা আরও বেশি ভালো করে বুঝতে পারবেন, কিন্তু আমরা তখনই বুঝতে পারছিলাম যে ডাল লেকের জলটা পুরো সোনালি বর্ণ ধারণ করেছে। আর এই যে আমরা সকলে মিলে আনন্দ করতে করতে এখন শিকারা রাইড করছি, আর হাসিটা
ঠাট্টা মজা তো চলছিলই। আর বিশ্বাস করবেন না, আমার শিকারাতে ভীষণ ভয় লাগছিল। শুধু মনে হচ্ছিল না পড়ে যাই এরকম সব সময় মনে হচ্ছিল। কিন্তু সত্যি জায়গাটি ভীষণ উপভোগ্য। আর দেখুন এখানে কিন্তু সকলে আপনাকে ফটো তুলতে বলবে। আপনারা চাইলে এরকম কাশ্মীরি ড্রেস পরে কাশ্মীরি সাজ সেজে শিকারার মধ্যে ফটোও তুলতে পারেন। আমার বন্ধু ভীষণভাবে ভিডিওগ্রাফি ভালোবাসে ও ফটোগ্রাফির ভীষণ শখ, তাই ও ফটোগ্রাফি করেই যাচ্ছিল। আর এই যে আমাদের আর এক দাদা, তারা কিন্তু আর একটা শিকারায় উঠেছিল। তো আমার বন্ধু রিক, ও কিন্তু এই শিকারা থেকে ওই শিকারা সবার ফটো তুলে দিচ্ছিল। আমরা এখন শিকারা রাইডে আছি, ভীষণ আনন্দ হচ্ছে। এই শিকারাগুলো খুব সুন্দর দেখতে, কি সুন্দর কার্পেট দিয়ে সাজানো। আর আমরা খুব আনন্দ করছি। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আমি কিছু বলতে চাই, খাওয়া নিয়েছি 50 টাকা বলেছিল, 30 টাকা দিয়ে নিয়েছি। এখানেও দাম দর, এখানে দাম দর করতে হবে। আপাতত দাদা বৌদির মধ্যে মারাত্মক ঝগড়া চলছে, আমি সেটা এনজয় করছি শিকারাতে। আপনারাও আসবেন এরকম ননদ সেজে। বেশ কি বললো পড়ে গেল, ওদের পিছনেই পেয়ে গেছে। এইরকম মজা করার জন্য শিকারা দরকার। এরকম দাদাকে লাগিয়ে দিতে হবে। এক্সপিরিয়েন্স কেমন? দারুণ তো? দারুণ দারুণ। আমি একটু পরে জিয়ারা করবো, আপনারা দেখলাম। না না তো ভাই করবো আমি এই জলে নামতে পারবো না, প্যান্ট জামা খুলে অনেকবার বলি। ये जो लेक है ना, ये घाट नंबर 1 से लेके घाट नंबर 15 तक इस लेक को बोलते हैं गोल्डन लेक। और यहाँ पे 90s में 90 के दशक में दूरदर्शन पे एक सीरियल आता था, उस सीरियल का नाम था गुलगुलशन। वो जो सीरियल था ना, वो यही शूट हुआ था। लेफ्ट साइड में वो हाउस बोट है ना, वो वही शूट हुआ था। गुलगुलशन। बहुत अच्छा इंफॉर्मेशन है, দারুণ ইনফরমেশন মিলা ভাইয়া সে। আর সত্যি সত্যি লেকের জলটা একেবারে সোনালি হয়ে গিয়েছিল সূর্যাস্ত হয়ে যাওয়ার সাথে সাথে। কি যে সুন্দর লাগছে আপনাদেরকে কি বলবো। नहीं फ्रूट्स नहीं खाते हैं। कितने करके है? 2 लाख का एक है, ज्यादा नहीं। 2 लाख का एक। 2 लाख का एक बहुत कम, बहुत कम। मेरे तो मेरे प्लेट 2 लाख बस, और कुछ नहीं। वो हमको ना पूरा बोट का बोल रहे थे। तो 8 लाख। हम लोगों के पास बहुत पैसा है। नहीं हमको लगा पूरा बोट का 2 लाख। अरे तो पूरा बोट है 2 लाख। you got 10 on 10. से पूरे से डाल लेके जल मुड़ रहा है। नहीं आता है नहीं मैं उतर जाऊंगा पानी में। अभी तो बोला आपको स्विमिंग नहीं आता है, फिर उतर के क्या फायदा? उतर के ही मर जाऊंगा। डरने से तो अच्छा है उतर ही जाओ। मरी जाए, पल नहीं मरता है, एक बार में मरता है। ये शिकारा जो है ना, ये हम देते हैं, जो हमारा बॉस है ना, उसको वापस करते हैं। फिर सर्दी के 2-3 महीने होते हैं, और जो लोग यहाँ रहते हैं ना, खासकर औरतें, वो तब घरों में ही रहते हैं, करते हैं कढ़ाई का काम, हैंड वर्क, जैसे शॉल बनाते हैं, कारपेट्स, कश्मीरी कारपेट्स। मतलब वो तीन मास आप वो सब बनाते हैं हाँ, विंटर में जब ये सब नहीं चलते जमता है। तो और समर में यहाँ लोग करते हैं खेती बाड़ी, सब्जियाँ वगैरह वो उगाते हैं। यहाँ खेत भी है बीच में। तो ये जो पेड़ देख रहे हैं ना आप, उधर भी इधर भी, इसको बोलते हैं कश्मीरी ड्रिलो। जो क्रिकेट बैट होता है ना, बैट हाँ और जो हमारे राइट साइड है ना उधर, हाँ। वो व्हाइट हाउस बोट उधर। अच्छा, ये है फ्लोटिंग पोस्ट ऑफिस। ओ वाओ। लोग यहाँ रहते हैं ना, वो वहीं से बोलते हैं। अच्छा, ये फ्लोटिंग पोस्ट ऑफिस है। बहुत इंटरेस्टिंग है लोगों है तो। डल लेक आप समझ लो जो इटली में जगह है ना, हाँ वेनिस। हाँ इंडिया का वेनिस। গল্প করতে করতে আমরা এবার পৌঁছে গিয়েছিলাম নেহেরু পার্কে। নেহেরু পার্ক ডাল লেকের ওপরই ফ্লোটিং একটি পার্ক।
কিন্তু আমরা এই পার্কটিতে নামিনি, কারণ আমরা তখন সূর্যাস্ত হয়ে যাচ্ছিল আর আমরা চেয়েছিলাম এই শিকারার ওপর দিয়েই সূর্যাস্তটা দেখতে। আর নেহেরু পার্কের ওপার থেকে সূর্যাস্ত হচ্ছে। দেখুন ওপারটা পুরো সূর্যের আলোতে রাঙা হয়ে গেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল ডাল লেকটা। আর ঠিক সেই সময় ডাল লেকের জলটা পুরো হলুদ হয়ে গিয়েছিল। আমরা এটা দেখার জন্যই ওয়েট করছিলাম বহুক্ষণ ধরে। আর নৌকা সওয়ারির কথাতেই জানতে পারলাম এই যে ডাল লেকের ওপরের এই অংশটা যেখানে আমরা এখন আছি সেটি হচ্ছে ওপেন ডাল লেক, অর্থাৎ এটি ডাল লেকের মধ্যে সবচেয়ে ওয়াইড একটি জোন। আর এই ওয়াইড জোনে বিখ্যাত কিছু সিনেমার শুটিংও হয়েছিল এখানে, যেমন মিশন কাশ্মীর সহ বিভিন্ন বিখ্যাত কাশ্মীর সিরিজ নিয়ে যে সকল সিনেমাগুলি হয়েছিল তার শুটিংও কিন্তু এই স্থানেই হয়েছিল। আর দেখুন জায়গাটা সত্যি অপূর্ব লাগছিল। আর আমরা তারপর ঢুকে গেলাম মিনা বাজারে। মিনা বাজার একটি ফ্লোটিং মার্কেট, সবটাই ফ্লোটিং না, আধা ফ্লোটিং, কিছুটা ডাঙায় এবং কিছুটা জলের মধ্যে অবস্থান করছে একটি মার্কেট, যেটি যারা শিকারাতে আসে তারা সকলেই এই মিনা বাজারটি কিন্তু ভিজিট করে। মিনা বাজারে যখন আমরা ঢুকছি তখন সন্ধ্যের আজান শোনা যাচ্ছে, আর আজানের সুরের সাথে সাথে মিনা বাজার ঘুরতে সত্যি খুব সুন্দর লাগছিল। আর সন্ধে গড়িয়ে এসছে, আর তখন কিন্তু ডাল লেকের জল একদম কালো হয়ে গিয়েছিল, নিকষ কালো ডাল লেকের জল যাকে বলে। আর আমরা মিনা বাজারের এই ফ্লোটিং মার্কেটটা নৌকার ওপর থেকেই তখন দেখছিলাম। এই জায়গাটা দেখুন সন্ধ্যের আলোয় কি মায়াবী মোহময় লাগছিল। দোকানের সমস্ত আলো এই জলের ওপর এসে পড়েছে, আর অল্প সূর্যের আলো দেখা যাচ্ছে। সন্ধ্যের এই মুখটা সত্যিই অপূর্ব সুন্দর ছিল। আর তখন কিন্তু বাজে ঘড়িতে প্রায় 7:30টার কাছাকাছি। এই স্থানটিতে কিন্তু সূর্যোদয়ও যেরকম দেরিতে হয়, আর সূর্যাস্তও কিন্তু কাশ্মীরে অনেক দেরিতে হয়। তাই আমরা অনেক বেশি সময় ধরে গোটা কাশ্মীরের দিনটাকে ঘুরে দেখতে পেরেছিলাম। এইভাবে মিনা বাজারে আমরা ঘুরছি আর দেখতে থাকছি দোকানগুলো। আমাদের নৌকা এসে ভিড়ল মিনা বাজারেরই একটি দোকানে। এটি কাশ্মীর গভর্নমেন্টের আন্ডারে একটি দোকান, যেখানে কিন্তু কাশ্মীরের সমস্ত দ্রব্য খুব অরিজিনাল প্রোডাক্ট আপনারা এই স্থান থেকে পেয়ে যাবেন। এখানে কাশ্মীরি শলগুলোর দাম শুরু হচ্ছে প্রায় 1500 থেকে 2000 টাকার আশেপাশে। এছাড়া কার্পেট, কাশ্মীরি চুড়িদারের পিসও আপনারা পেয়ে যাবেন। যখন আমরা দোকান থেকে বেরোলাম তখন প্রায় সন্ধে নেমে এসছে। আর এই জায়গাটি দেখুন, এইখানে শিকারা তৈরির কারখানা রয়েছে এই ডাল লেকের মধ্যেই। ডাল লেকের ওপর যে সকল শিকারাগুলি চলাচল করে তা কিন্তু এই সকল কারখানায় তৈরি হয়, অর্থাৎ এখানে রয়েছে ডাল লেকের ওপরেই রয়েছে শিকারা তৈরির কারখানা। আর দেখুন এই ডাল লেকে কিন্তু শিকারায় জ্যাম লেগে গেছে। পাশে একটা বিশাল বড় শিকারা, যেখানে দেখতে পাচ্ছি একই পরিবারের হয়তো অনেকে মিলে এসছে কাশ্মীর ঘুরতে। তারা একটাই শিকারা ভাড়া করেছে, আর তার আশেপাশে ছোট বড় অনেক শিকারা রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এখানে জ্যাম লেগে গেছে। আর এখানে দেখুন যেন মনে হচ্ছে লোডশেডিংয়ের আলো, অল্প আলো আধারি পরিবেশ, আর শুধুমাত্র কিন্তু ওই ছোট ছোট দোকানের আলোগুলিই দেখা যাচ্ছে, আর হাউস বোটের আলোই দেখা যাচ্ছে। আর আমরা তখনও শিকারাতেই রয়েছি। হাউস বোটগুলো কিন্তু সন্ধেবেলার আলোতে খুব সুন্দর লাগছিল, আর ডাল লেকের ওপরে যেন একটা আলোর চেইন তৈরি হয়ে গিয়েছিল এই হাউস বোটগুলোতে। আপনারা চাইলে শ্রীনগরে থাকার একটা দিন কিন্তু আপনারা এরকম হাউস বোটেও থাকতে পারেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন ফ্রন্ট সাইডের হাউস বোট নেয়ার।
পেছনের দিকে বহু হাউসবোট রয়েছে, কিন্তু সেখানে আপনারা বুঝতে পারবেন না যে ডাল লেকের ওপরের পরিবেশটা। তাই সামনের দিকের হাউসবোট নেওয়ার চেষ্টা করবেন। ভাড়া পড়ে প্রতিদিনে প্রায় 4,000 থেকে 4,500 টাকার মধ্যে। আমরা একদম শিকারার একদম সেই ওয়াইড জোনটাতে চলে এসেছি। এবার আমাদের নামার পালা। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।